শুক্রবার হলে কম বেশি সবার ঘরেই ভালো মন্দ রান্না করা হয়। ছোটবেলা থেকেই আম্মুকে দেখেছি সে ভালো মন্দ কিছু রান্নাবান্না করে আমাদের সামনে দিত। আর ওই দিন দেখা যায় সবাই বাসায় থাকে, অফ ডে থাকে, এই জন্য আর একসাথে খাওয়া দাওয়া করার মজাই আলাদা। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আগের দিন রাতে ভেবেছিলাম সকাল সকাল হয়তো বা রান্নাঘরে চলে আসবো, রান্নাবান্না একটার মধ্যে আমি শেষ করে ফেলবো। বাট সেটা আর করলাম কই, ওই বিছানায় গেলে ওই ঘুম চোখে চলে আসলে তখন আর মন চায় না আর একটু পরে উঠি, আর একটু পরে উঠি। এই করে করে আমার সকালটা শেষ হয়। তারপর এই তো রান্নাবান্না করতে চলে আসলাম। আমি আবার আজকে একটু জর্দা রান্না করব, তাই জর্দাটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে পানি ঝরে দিলাম। আর এদিকে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি রান্না করব, তাই চিংড়ি মাছের মালাইকারি রান্না করবার জন্য পেঁয়াজটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এরপর মশলাটাকে কষিয়ে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, ভালোভাবে নেড়েচড়ে। এরপর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারিতে একটি বিশেষ জিনিস, সেটা হচ্ছে দুধ। আমি সবসময় মালাইকারি রান্না করলে এখানে তরল দুধ দেওয়ার চেষ্টা করি, তো আমি এখানে মিল্ক পাউডারটাকে গুলিয়ে দিয়েছি। আর এখানে হালকা টেস্ট আসার জন্য একটু চিনি দিয়েছি, তাহলে টেস্টটা খুব ভালো আসে। আর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে ঢাকনা দিয়ে ডেকে দিলাম। এটা হয়ে আসা পর্যন্ত ওয়েট করতে হবে। এদিকে আবার যেহেতু রান্নাবান্না করছি, তাই ভাবলাম একটু জর্দা রান্না করে নেওয়া যাক। আর অনেক দিন যাবতই আমার খুব জর্দা খেতে মন চাইছিল, তাই ভাবলাম একটু জর্দা রান্না করে নেওয়া যাক। আর আমার ঘরের জর্দা কিন্তু কেউ বেশি একটা পছন্দ করে না, জাস্ট আমি আর আমার আম্মু ভীষণ পছন্দ করি জর্দা। আর জর্দা রান্না করতে কিন্তু খুব বেশি ঝামেলা মনে হয় না আমার কাছে, তাই ভাবলাম ঝটপট রান্না করে নেওয়া যাক। আর জর্দাটাকে আমি আগে থেকে 80% কুক করে নিয়েছিলাম, সেদ্ধ করে নিয়েছিলাম চালটাকে। এরপর হচ্ছে আমি এখানে একটু কমলার রস দিয়ে দিলাম ফ্লেভার আসার জন্য। আর ওইভাবে একটু কমলার রস দিলে জর্দায় দেখা যায় ফ্লেভারটা ভালো আসে। আর এদিকে চিংড়ি মাছের মালাইকারিটাও অনেকটা হয়ে আসছে, এখন জাস্ট ঝোলটাকে টেনে নেব। এই চুলায় হচ্ছে আবার আমি একটা সবজি রান্না করব। তো আজকে আমি থাই ভেজিটেবলটা রান্না করছি না, তো আমি আজকে বিয়েবাড়ির স্টাইলে একটা সবজি রান্না করব। তো প্রথমবার আমি অনেক আগে হচ্ছে আমার শ্বশুরবাড়ির লোকজন যখন আসছিল, তখন আমি এই সবজিটা রান্না করেছিলাম। তো আমার শাশুড়ি আম্মা আমার এই সবজিটা খেয়ে সে খুব প্রশংসা করেছিল, তাই ভাবলাম আজকে আমি ঠিক এভাবে সবজিটা রান্না করি। সবসময় থাই ভেজিটেবলটাই রান্না করা হয়, তো আজকে ভাবলাম এভাবে সবজি রান্না করি, ভালো লাগে খেতে পোলাওর সাথে এই সবজিটা রান্না করলে। এখানে আমি 3-4 প্রকারের সবজি নিয়েছিলাম, বাঁধাকপি, গাজর, ফুলকপি, পেঁপে আর হচ্ছে ক্যাপসিকাম ছিল। তো ক্যাপসিকামটা আমি পরে অ্যাড করব। আর এখানে স্বাদমতো লবণ এবং ফ্লেভারের জন্য সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম। আর এখানে আমার চিংড়ি মাছের মালাইকারিটাও হয়ে গেছে। আর এখানে জর্দাতে আমি আর প্রতিবারই জর্দা রান্না করতে আসলে ঠিক এই পর্যায়ে আমি পুরো ভয় পেয়ে যাই, এই বুঝি নরম হয়ে গেছে। আসলে না, এরকম নরম হবে না, এটা দেখতে দেখা যায় এরকম নরম হয়ে যায়। আর হচ্ছে এটা পরে ঝরঝরে হয়ে যাবে, চিনিটা দেওয়ার জন্য এরকম নরম নরম লাগে, পরে একদমই ঝরঝরে হয়ে যাবে। এরপর হচ্ছে আমি এর মধ্যে সবজির মধ্যে একটু পানি দিয়ে নিলাম, যতটুকু পানি দরকার। আর হচ্ছে এখন আমি এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিব। তো ক্যাপসিকামটা আগে দিলেও পারা যায়, বাট আমার কাছে ক্যাপসিকামটা একটু পরে দিলে আমার ভালো লাগে খেতে। আর এখন এই তো পানিটা বলক হয়ে আসার পর আমি এর মধ্যে তরল দুধ দিয়ে দিলাম। তো আমি এখানে মিল্ক পাউডারটাকে গুলিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে গুঁড়া দুধটা অবশ্যই দিতে হবে, তাহলে এটার টেস্টটা অনেক ভালো আসে, ভালো লাগে। আর আমার কাছে বাদাম বাটা রুমে ছিল না, যার জন্য আমি এর মধ্যে দিতে পারি নাই। অবশ্যই বাদাম বাটাটা এখানে অ্যাড করলে আরও বেশি ভালো লাগে খেতে। এদিকে আবার চিকেন রোস্ট রান্না করব। তো চিকেন রোস্ট রান্না করবার জন্য চিকেনগুলোকে আমি সুন্দরভাবে হালকাভাবে ফ্রাই করে নিব। তো এইদিকে আমি আবার ভয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, যাতে তেলের চিটা গায়ে না আসে। তো এপিট ওপিট বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে রোস্টটা খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না। তো আমি এপিট ওপিট করে ভেজে তুলে নিলাম। আর এদিকে সবজিটাও অনেকটা হয়ে গেছে, 80%-এর মতো হয়েছে। তো এখানে আমি 2টা কাঁচামরিচ দিয়েছি, আর বেশিক্ষণ টাইম লাগবে না। এরপর আমি কর্নফ্লাওয়ার দিয়ে নামিয়ে ফেলবো। আর এখানে আমি রোস্ট রান্না করবার জন্য মশলাটাকে সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ কিছু বেরেস্তা করে আগে উঠিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ বাটা অ্যাড করেছিলাম, পেঁয়াজ বাটা অ্যাড করেছি, আর আদা রসুন বাটা অ্যাড করেছি। আর এখানে আমি রোস্টের কিছু মশলা আছে, সেই মশলাটাকে আমি এখানে পরিমাণ মতো দিয়েছি। এখন এখানে ভালোভাবে আমি কষিয়ে নিব। আর চিকেন রোস্ট রান্না করতে কিন্তু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর যত বেশি কষাবে তত রোস্টটা খেতে ভালো লাগে। আর এখানে আমি আলু বোখারা কয়েকটা কিশমিশ দিয়ে নিয়েছিলাম। আর আমি আগে থেকে টক দই ফেটিয়ে রেখেছিলাম, তো এখানে আমি গুঁড়া দুধটাকে লেবু দিয়ে একটু টক দই বানিয়ে রেখেছিলাম, তো ওই দুধটাই আমি এর মধ্যে দিয়েছিলাম। আর হচ্ছে এর মধ্যে কিছু সস দিয়ে নিব, টমেটো সস। তো আর রোস্টে কিন্তু মেন হচ্ছে টমেটো সসটা দিলেই বেশি ভালো লাগে খেতে, না হলে রোস্ট খেতে ভালো লাগে না।
তো এখন এর মধ্যে এই তো আমি চিকেনগুলো দিয়ে দিলাম। তো এখন এটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে। আর আমার কাছে মনে হয় চিকেন রোস্ট দিয়েই পোলাও খেতে ভালো লাগে। তারপর হচ্ছে এদিকে হচ্ছে সবজিটাও আমার অনেকটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম আর হচ্ছে কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম, সেটা হয়তোবা স্কিপ হয়ে গেছে। এদিকে রোস্টে আমি পানি দিয়েছি পরিমাণ মতো আর ২ টা কাঁচামরিচ দিয়েছি জাস্ট মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে হচ্ছে পোলাও রান্না করছি, তো পোলাওতে আমি গাজর দিয়ে নিলাম। তো গাজরটা দিলে দেখা যায় পোলাওটা দেখতে অনেকটা কালারফুল লাগে, ভালো লাগে দেখতে। আর এদিকে হচ্ছে চিকেন রোস্টটা হয়ে গেছে, এর উপর তেলটাও ভেসে উঠছে। এখন এর উপরে আমি একটু গুঁড়া দুধ দিয়ে নিলাম আর হচ্ছে আমি আগে থেকে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম, তো পেঁয়াজের বেরেস্তাও দিয়ে নিলাম আর ঘি দিয়ে দিলাম। তো আমার আম্মু ঠিক এইভাবে রোস্ট রান্না করে, তো আজকে আমি ঠিক ওইভাবেই রান্নাবান্না করেছি। আর এইভাবে রোস্ট রান্না করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এদিকে রান্নাবান্না শেষ করে আমি খাবারগুলোকে সুন্দরভাবে পরিবেশন করে নিলাম, টেবিলটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিলাম। তো আজকের ব্লগটি আমার এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। আল্লাহ হাফেজ।